এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আল-আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে সর্বোচ্চ নেতা। ইরান অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে বলেছেন আইআরজিসি কমান্ডার। চীনা রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। আজিজ বেনজির আওয়ামী লীগের আসল চেহারা, মির্জা ফখরুল। আওয়ামী লীগের প্রতিক্রিয়া। এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস নেতার অভিযোগ প্রত্যাখ্যান করল নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। তিনি আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইমামের মাজারে লাখো জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে এই মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সময়ে আল-আকসা তুফান অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের ফলে ইহুদিবাদী সরকার এমন একটি পথ বেছে নিয়েছে যা তাকে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই সোভিয়েত ইউনিয়নের পতনের আগে প্রেসিডেন্ট গর্বাচেভকে চিঠি লিখে বলেছিলেন যে তিনি কমিউনিস্ট শাসনের মেরুদণ্ড ভাঙার শব্দ শুনতে পাচ্ছেন। ইমাম ফিলিস্তিন সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার বাস্তবায়নও এখন পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইমাম খোমেনি ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনার ব্যাপারে আশাবাদী হতে নিষেধ করে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে তাদের অধিকার আদায় করে নিতে হবে। একমাত্র যুদ্ধের মাধ্যমে দখলদার ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করা যাবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আল-আকসা তুফান অভিযানে ইসরায়েল এমন আঘাত খেয়েছে যার ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হবে না। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঠিক সময়ে চালানো ওই অভিযানের ফলে ইহুদিবাদীদের সকল ষড়যন্ত্র ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। দখলদার ইসরায়েল এমন একটি অবস্থানে চলে গেছে যেখান থেকে আবার কোমর শক্ত করে দাঁড়ানোর সুযোগ পাবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, তার দেশ এখন একটি অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। কাজেই এদেশের বিরুদ্ধে এখন আর কেউ সামরিক ব্যবস্থা নেয়ার কথা বলার সাহস করে না। তিনি গতকাল ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিস প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান। সালামি বলেন, এখন আর কেউ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার বা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার পথ খোলা রাখার কথা মুখে উচ্চারণ করে না। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, রাজনৈতিক ও সামরিক ইস্যুর ঊর্ধ্বে উঠে ইরানের অর্থনৈতিক উন্নতি হওয়ার কারণে সামরিক দিক দিয়ে সবাই ইরানকে সমীহ করতে শুরু করেছে। পুঁজি বিনিয়োগের দিক দিয়ে ইরান এখন আদর্শতম দেশে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। জেনারেল সালামি বলেন, ইরান এমন একটি অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে যে তার লক্ষ্যগুলো অর্জন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ইরানকে দাম্ভিক শক্তিগুলোর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য শত্রুরা নানা ধরনের কৌশল অবলম্বন করা সত্ত্বেও ইরান উল্টো আধিপত্যকামী দেশগুলোর তৈরি শক্তির ভারসাম্য নষ্ট করে দিয়েছে। গত এপ্রিলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল সে কথা উল্লেখ করে জেনারেল সালামি বলেন, ওই হামলায় শুধু ইসরায়েল নয়, তার পেছনে থাকা একটি বিশাল রাজনৈতিক শক্তিকে পরাভূত করেছে ইরান।
পারস্য উপসাগরে অবস্থিত 3টি ইরানি দ্বীপের মালিকানা নিয়ে ভিত্তিহীন দাবির প্রতি বেইজিং সমর্থন জানানোর কারণে তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আলীবাক রোববার চীনা রাষ্ট্রদূত চং পিউকে তলব করেন। সম্প্রতি চীন ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ ঘোষণায় ওই 3 দ্বীপের মালিকানা নিয়ে আবুধাবির ভিত্তিহীন দাবির প্রতি সমর্থন জানানো হয়। মোহাম্মদ আলীবাক এই ব্যাপারে ইরান সরকারের তীব্র প্রতিবাদের কথা চং পিউকে অবহিত করেন। পারস্য উপসাগরে অবস্থিত গ্রেটার তুম্ব, লেজার তুম্ব ও আবু মুসা নামের 3টি দ্বীপ ঐতিহাসিকভাবে ইরানের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত বহু বছর ধরে এগুলোর মালিকানা দাবি করে আসছে। দ্বীপ 3টির উপর 1921 সালে উপনিবেশবাদী ব্রিটিশ সরকার আধিপত্য প্রতিষ্ঠা করে, কিন্তু 1971 সালের 29 নভেম্বর ব্রিটিশরা পারস্য উপসাগর ত্যাগ করার পরদিন 30 নভেম্বর ওই 3 দ্বীপের উপর ইরান তার মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদই আওয়ামী লীগের আসল চেহারা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পত্রিকা খুললেই দেখা যায় বেনজিরের নজিরবিহীন দুর্নীতি, একই সঙ্গে সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞা, আর তাদের তথাকথিত সংসদ সদস্যকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করেছে। এই হচ্ছে আওয়ামী লীগের চেহারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যখন তার সাবেক প্রধানকে নিষেধাজ্ঞা দেয় সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে? যখন তাদের সাবেক প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয়, কার সম্মান কোথায় থাকে? এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, আইজিপি বেনজির আহমেদের বিদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, আদালতও দেয়নি, দুদকও দেয়নি। কারো উপর যখন দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকে, তিনি যে কোনো দেশে যেতেই পারেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তা প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন। অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জয়রাম রমেশ নিজের এক্স অ্যাকাউন্টে লেখেন, জেলা শাসকদের সঙ্গে ফোনে আলোচনা করছেন বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত 150 জন জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন তিনি। এটা ভীতির পরিবেশ তৈরির চেষ্টা এবং এর থেকে প্রমাণিত হয় বিজেপি কতটা মরিয়া। এই অভিযোগের পরপরই ইস্যুটি আমলে নিয়েছে নির্বাচন কমিশন। তারা বলেছে কোনো অভিযোগ পায়নি। এক্ষেত্রে জয়রাম রমেশকে আজ স্থানীয় সময় সন্ধ্যা 7টা পর্যন্ত প্রমাণ দিতে সময় বেঁধে দেয়, কিন্তু জয়রাম রমেশ কমিশনের কাছে তথ্য প্রমাণ হাজির করার জন্য 1 সপ্তাহ সময় চান। কমিশন তার এই অনুরোধ প্রত্যাখ্যান করে। এর আগে কমিশন জানায়, তারা কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো কর্মকর্তার কাছ থেকে কোনো রকম অভিযোগ পায়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কার্বি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার যে প্রস্তাব দিয়েছেন, হামাস তা মেনে নিলে ইসরায়েলও তা মানতে রাজি হবে বলে আশা করছে ওয়াশিংটন। গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস এই প্রস্তাব মেনে নিলে প্রথম ধাপে উপত্যকাটিতে 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। গতকাল এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জন কার্বি একথা বলেন। হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া দেওয়ার অপেক্ষায় আছেন উল্লেখ করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব দুই পক্ষই যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হবে বলে ওয়াশিংটন আশা করছে।
জন কার্বি আরো বলেন, 6 সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম দফায় দুই পক্ষ বৈঠকে বসবে। এ সময় তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি কেমন হবে এবং তা কখন থেকে শুরু করা যাবে। আর আলোচনার পুরো সময়ে যুদ্ধবিরতি বলবৎ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন, যার দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলেই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে এবং সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। তবে ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েল সরকারের অন্তত 2 জন মন্ত্রী বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। তবে হামাস এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান ঘোষণা না করলেও বলেছে তারা প্রস্তাবটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে মূলত হামাসের দাবি দেওয়া অনেকাংশে মেনে নেওয়া হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়া থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 50 ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে দখলদার সেনাদের প্রত্যাহার করার পর জাবালিয়া থেকে উদ্ধার হওয়া ফিলিস্তিনিদের লাশের সংখ্যা 120 ছাড়িয়ে গেল। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগের অনুসন্ধানী দলগুলো 50টি মরদেহ উদ্ধার করে। ইসরায়েলি সেনাদের নির্বিচার বোমাবর্ষণ ও গোলার নিক্ষেপে বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে নিহত হন এসব হতভাগ্য ফিলিস্তিনি, যাদের বেশিরভাগ নারী ও শিশু। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করলে পরিস্থিতির চরম অবনতি হতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। ভিয়েনায় আইএইএর সদর দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আইএইএর বোর্ড অব গভর্নর্সের নিয়মিত বৈঠকের আগ মুহূর্তে ইরান বিরোধী প্রস্তাব পাশের পরিণতি সম্পর্কে এই সতর্কবাণী উচ্চারণ করেন। উলিয়ানভ বলেন, শিগগিরই বোর্ড অব গভর্নর্সের যে বৈঠক শুরু হতে যাচ্ছে সেখানে ইরান বিরোধী কোনো প্রস্তাব পাশ হবে না বলে আমি আশা করছি, কারণ তাতে কোনো ইতিবাচক ফল পাওয়া যাবে না, বরং পরিস্থিতির চরম অবনতি হতে পারে। আজ সোমবার থেকে আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এই বৈঠককে সামনে রেখে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতার স্বাক্ষরকারী 3 ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাব তৈরি করেছে বলে কয়েকটি ইউরোপীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে। তবে এই সূত্রগুলো একথাও বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের প্রস্তাবের ব্যাপারে সায় দেয়নি, কারণ ওয়াশিংটন মনে করছে তাতে মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরও অবনতি হবে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মীর তাহের মিখাইল উলিয়ানভ আইএইএর নির্বাহী বোর্ডের বৈঠকের কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে জুনে অনুষ্ঠেয় বৈঠক শান্তিপূর্ণ হবে না। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। রাশিয়ার রাষ্ট্রদূত এবং ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোর স্থায়ী প্রতিনিধি মীর তাহের মিখাইল উলিয়ানভ রোববার এক্স সোশ্যাল নেটওয়ার্কে এক বার্তায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর নির্বাহী বোর্ডের সোমবারের বৈঠকের কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে জুনে অনুষ্ঠেয় বৈঠক শান্তিপূর্ণ হবে না। এই রাশিয়ান কূটনীতিক আশা প্রকাশ করেছিলেন যে ইউরোপীয় 3টি দেশের ইরান বিরোধী প্রস্তাব উত্থাপিত হবে না, কারণ এই ধরনের প্রস্তাব ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে না, বরং পরিস্থিতিকে আরো জটিল করবে। আইএইএ এর নির্বাহী বোর্ডের নির্ধারিত বৈঠকটি আজ সোমবার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টার ভবনে শুরু হবে। এখানে পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ইরানের ইস্যুটি আলোচ্য সূচিতে থাকবে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পেশ করে ইরানের বিরুদ্ধে চাপ তীব্র করার জন্য পশ্চিমারা, বিশেষ করে ইউরোপীয় 3টি দেশ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের নতুন প্রচেষ্টার পরিণতির ব্যাপারে রাশিয়া সতর্ক করে দিয়েছে।
আইএইএ এর নির্বাহী বোর্ডে বৈঠক অনুষ্ঠানের আগে গত সপ্তাহে ইউরোপের এই তিনটি দেশ ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পরিষদের সদস্যদের কাছে বিতরণ করেছিল এবং এই পরিষদের মহাপরিচালক রাফায়েল গ্রোসির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল। তারা গ্রোসিকে ইরানের পরমাণু তৎপরতার ব্যাপারে ত্রৈমাসিক পূর্ণ প্রতিবেদন তুলে ধরার দাবি জানিয়েছিল। আইএইএ এর প্রধান সাধারণত ইরানের পারমাণবিক স্থাপনা এবং কার্যকলাপের উপর একটি ত্রৈমাসিক রিপোর্ট এই সংস্থার নির্বাহী বোর্ডের কাছে পেশ করে থাকেন। ৫+১ গ্রুপের সাথে ইরানের পরমাণু চুক্তি অনুযায়ী ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি করা হয়। সে অনুযায়ী এবারও নতুন প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। সম্প্রতি আইএইএ এর নির্বাহী বোর্ডের ৩৫ সদস্যের মধ্যে ইউরোপের এই তিনটি দেশের উত্থাপিত খসড়া প্রস্তাব ইরান বিরোধী হলেও বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে এই প্রস্তাব ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠাতে এবং বাস্তবায়নের জন্য হুমকি নয়। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল ইরানের বিরুদ্ধে ইউরোপীয় তিনটি দেশের প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। তখন ইউরোপীয় কূটনীতিকরা দাবি করেছিলেন তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কর্তৃত্ব দুর্বল হয়ে পড়বে। তারা আরো বলছেন, এমনকি এতে ইরানের উপর পশ্চিমা চাপের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠবে। একজন সিনিয়র ইউরোপীয় কর্মকর্তা বলেছেন, আমরা আমেরিকার কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করেছি, কিন্তু তারা এখনো মনে করে যে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পায় এমন কিছু করা উচিত নয়। কিন্তু আমেরিকার এই নীতি এখন পর্যন্ত কিছুই অর্জন করতে পারেনি এবং আমরা বিশ্বাস করি যে এখন আমাদের ইরানের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া উচিত। তাই এখন মনে হচ্ছে ইউরোপের এই তিনটি দেশ ইরানের উপর চাপ সৃষ্টির জন্য তাদের উত্থাপিত প্রস্তাব পাস করার চেষ্টা করছে। বাইরের কোনো মিডিয়া বলছে যে ইউরোপের এই প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার সাথে সংগতিপূর্ণ নয়, কারণ যুক্তরাষ্ট্র আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি করতে চায় না। এই অবস্থায় ইউরোপের এই দেশগুলো ইরান বিরোধী নতুন প্রস্তাব পাশের মাধ্যমে ইরানকে নতুন বার্তা দিতে চায়। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।